প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রোক। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমেই পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শফিকুল ইসলাম 1968 সালের ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আমাদের আজকের বিষয় স্ট্রোক। হ্যাঁ, আমি একটু শুরুতেই আপনার কাছ থেকে জানবো, অনেক সময় কিন্তু আমাদের দেশের লোকেরা বা সাধারণ যারা মানুষ আছেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য বোঝেন না। তো অনেক সময় মানে হার্ট অ্যাটাক হলে স্ট্রোকের জায়গাতে নিয়ে যান এবং স্ট্রোক হলে তাকে সেই রোগীটিকে নিয়ে হচ্ছে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাচ্ছেন। তাতে করে মাঝখানের অনেকটা সময় চলে যায় এবং সেভাবেই কিন্তু দেখা যায় মৃত্যুর হারও বা মৃত্যুর ঝুঁকিটাও তখন বেড়ে যায় রোগীর ক্ষেত্রে। আপনার কাছে জানবো যে এই পার্থক্যটা, বেসিক যে পার্থক্য এই দুটোর মধ্যে সেটি কি, এবং স্ট্রোক বলতে আসলে কোনটিকে বোঝানো হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটা বেসিক্যালি আসলে এই স্ট্রোক বা হার্ট অ্যাটাক যেটাই বলি, এটা আসলে রক্তনালীর অসুখ। স্ট্রোক হচ্ছে ব্রেনের রক্তনালীর অসুখ, হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের রক্তনালীর অসুখ। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে স্ট্রোকটা আমাকে আলাদা করে জানতে হবে এই কারণে, যেটা আপনি বললেন, যেটা আমি যদি জানি ক্লিয়ার কাট বাসা থেকেই যদি জানি, তাহলে আমি সরাসরি স্ট্রোক স্পেশালিস্ট হসপিটালে যাব আর কি। এটা আমাদের সবার ভিতরে ধারণা আছে যে স্ট্রোক মানে হার্টের অসুখ, হার্ট অ্যাটাক। এটা আসলে না, আমি জাস্ট ক্লিয়ার কাট বলি। হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের অসুখ, যেটা হার্টের কোনো রক্তনালী বন্ধ হয়ে গেলে যে অ্যাটাকটা হচ্ছে। আর স্ট্রোক হচ্ছে ব্রেইনের অ্যাটাক, ব্রেইন অ্যাটাক। সেটা দুইভাবে হয়। একটা হচ্ছে ব্রেইনের কোনো একটা নির্দিষ্ট টেরিটরি, কোনো রক্তনালী, রক্তের কুণ্ডলী বা কোনো একটা চর্বির মাধ্যমে বন্ধ হয়ে গেলে ওই টেরিটরিটা ফাংশনিং থাকে না বা ডেড হয়ে যায়। আর একটা হচ্ছে কোনো জন্মগত ত্রুটি বা বিভিন্ন কারণে, অনেক সময় ডায়াবেটিস, প্রেশারের জন্য হয়, রক্তনালী একটু রাপচার হয়ে গেলে, টিয়ার হয়ে গেলে এখানে রক্তক্ষরণ হয়, মস্তিষ্কের রক্তক্ষরণ, যেটা অনেক দেখবেন যে গ্রামের লোকজন ব্রেন হেমোরেজ এই কথাটার সাথে বেশ পরিচিত। রক্তক্ষরণ। আর একটা হচ্ছে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, যেটা আমরা বলছি ইসকেমিক স্ট্রোক। আর এটা হচ্ছে রক্তক্ষরণ জনিত স্ট্রোক। এটা ব্রেনের যেই পার্টটায় রক্ত চলাচল হচ্ছে না, অকেজো হয়ে যাচ্ছে, সেই রিলেটেড লক্ষণগুলো নিয়েই রোগী আমাদের কাছে আসে। তো সেটাই হচ্ছে স্ট্রোক। এবং স্ট্রোক হলে আমাদের অবশ্যই স্ট্রোক স্পেশালিস্ট যে হসপিটালগুলো আছে সেইখানে যেতে হবে। এবং আপনি যেটা বলেছেন যথার্থ, এই রোগীগুলো যত তাড়াতাড়ি যাবে ততই লাভ, কারণ এটা ইন্টারভেনশন করার যদি সুযোগ থাকে, টাইম ইজ ব্রেইন, মানে যত তাড়াতাড়ি আমি করতে পারবো, আমি তত তাড়াতাড়ি রোগীর পার্ট অফ ব্রেইন স্যালভেজ করতে পারবো, বাঁচাইতে পারবো। এই রোগী তত তাড়াতাড়ি সুস্থতার দিকে যাবে। বা কারণ যে ক্ষতিটা আসলে হয়ে যায় বা মানে ব্রেইনের সেল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো তো আসলে আর পূরণ হয় না। তো সেজন্য যত দ্রুত যায় যে প্রতিটা সেকেন্ডে ক্ষতিটা বাড়তে থাকে একেবারেই। তো যেটি আসলে ঝুঁকিপূর্ণ কারা স্ট্রোকের জন্য, কাদের সাধারণত স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে একটু জানবো? এটা আসলে আমরা দুইভাবে বলে থাকি বা বলা হয়। একটা কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা আসলে মডিফাই করা যায় না, যেমন এইজ বাড়লে এই ঝুঁকি বাড়তে থাকে। যদি ধারণা এখন অনেকাংশে চেঞ্জ হচ্ছে যে কোনো এজই আসলে ইমিউন না। সেক্স বলে থাকি আর কি, অনেকেই বলে যে ফিমেল একটু মোর প্রোন টু স্ট্রোক, বাট সেটাও আসলে সব ক্ষেত্রে সত্যি সেটা না। আর একটা হচ্ছে রেস, পৃথিবীর এক এক জায়গার মানুষের এক এক ধরনের টেন্ডেন্সি থাকে। আর কিছু কিছু ফ্যাক্টর আছে এটা আসলে আমরা চাইলে আমরা মডিফাই করতে পারি। একটা হচ্ছে যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, স্মোকিং, ওবেসিটি, হাইপারকোলেস্টেরমিয়া, স্ট্রেসফুল লাইফ, অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যালকোহল অ্যাডিকশন পাই। এই জিনিসগুলো আসলে স্ট্রোকের জন্য অবশ্যই দায়ী। এটা আমরা এটাকে বলি মডিফায়েবল কজ, বিকজ আমরা এটা আসলে চাইলে চেঞ্জ করতে পারি। এবং আমরা যে জিনিসটা আমাদের জানা উচিত বা যেটা আসলে আমি বলতে চাই জোর দিয়ে, 80% অফ দ্য স্ট্রোক প্রিভেন্ট করা যায়।
আমি যদি সবকিছু লাইফস্টাইল থেকে শুরু করে সবকিছু মেনটেন করি, আমরা আসলে প্রিভেন্ট করতে পারবো। একেবারে প্রতিরোধের জায়গাতে যাব, তার আগে একটু জানবো স্ট্রোক যার হয়ে থাকে বা যিনি স্ট্রোক যার হয়েছে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আসলে কিছু লক্ষণ বা উপসর্গ নিশ্চয়ই রয়েছে। যেহেতু দুই ধরনের কথা আপনি বলেছেন, একটা হচ্ছে রক্তনালী ব্লক হয়ে যাওয়া এবং রক্তনালী ছিঁড়ে যাওয়া, দুটোর ক্ষেত্রেই কি লক্ষণগুলো একইভাবে প্রকাশ পাবে এবং কোন ক্ষেত্রে আসলে কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে এটা পারে? আমি একটু শুরুতে বলে নিই, আমরা যেহেতু জানি যে ইসকেমিক স্ট্রোকের ইনসিডেন্স অনেক বেশি, ইট ইজ অ্যারাউন্ড 85%। তো আমি আসলে এটা নিয়েই গল্প করি। নিশ্চয়ই। হেমোরেজিক স্ট্রোক এটা নিয়ে গল্প, এটা অন্য একটা আঙ্গিক। ইসকেমিক স্ট্রোক আসলে বিভিন্ন লক্ষণ থাকতে পারে, ব্রেইনের এক এক টেরিটরির উপরে ভেদ করে এক এক লক্ষণ। তারপরে গ্রসলি আসলে যেটা আমরা বলে থাকি বা এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ক্যাম্পেইন তৈরি হয়েছে, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে সবাই যেন এটা বুঝতে পারি বা আমরা কেউই যেন এরকম লক্ষণ মিস না করি, এরকম লক্ষণ হইলেই যেন আমরা হসপিটালে যাই। উদ্দেশ্য এটাই। এটা যেমন বলা হয়, একটা নিউমেরিক্স হচ্ছে বি ফার্স্ট, বি ফর ব্যালেন্স মানে ইমব্যালেন্স, ই ফর আই রোলিং, ফার্স্ট ফর ফেসিয়াল অ্যাসিমেট্রি, মুখটা বাঁকা হয়ে যাবে, এ ফর আর্ম উইকনেস, এস ফর স্পিচ, টি ফর টাইম মানে কেউ যদি মুখ বাঁকা হয়ে যায়, কেউ যদি হাত না নড়ে, কেউ যদি আই রোলিং মুভমেন্ট করে, তো এই লক্ষণগুলো হওয়ার সাথে সাথে আমার প্রথম কাজ হচ্ছে স্ট্রোক স্পেশালিস্ট হসপিটালে নিয়ে যাওয়া, নিয়ারেস্ট টু মি। একেবারে। তার মানে যখন এই সমস্যাগুলো নিয়ে যখন মানে রোগীরা যখন হসপিটালে যায়, এর পরবর্তী পদক্ষেপ আসলে কি থাকে, কিভাবে ওই রোগীটাকে আসলে ম্যানেজ করেন আপনারা? এটা হসপিটালে যাওয়ার আগে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, বলি, মানে আমি যখন জানলাম যে আমার এই লক্ষণ হলে আমাকে হসপিটালে রাশ যেতে করতে হবে। হবে, তা আমার অ্যালকোহল অ্যাম্বুলেন্স, আমি অ্যাম্বুলেন্স ডাকবো, সাথে সাথে আমি হসপিটালে ফোন দিয়ে রাখবো যে এরকম একটা রোগী আসছে। তো হসপিটাল আসলে এই রোগীটা রিসিভ করার জন্য রেডি হয়ে থাকবে। ইভেন অ্যাম্বুলেন্স যারা নিয়ে যায়, ড্রাইভারের রোল থাকে, ড্রাইভারই হয়তো জানায় দেবে যে এরকম একটা রোগী আসতেছে। তখন যেটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে বা যেটা হওয়া উচিত, হসপিটাল আসলে এই রোগীটার জন্যই অপেক্ষা করবে, মানে টেম্পোরারি ফর ফিউ মিনিটস রুটিন সেবাটা সবাই ওইভাবে ওরিয়েন্টেড হয়ে নেবে। বাকি সব রোগীগুলো যে এই সেবাগুলো বন্ধ, এই রোগীটা যাবে, রোগী অ্যাম্বুলেন্সে ঢোকার সাথে সাথে 1 মিনিটও দেরি হবে না। রোগী যখনই নামলো, এই কনসার্ন যারা ডাক্তার আছেন বা মেডিকেল পার্সোনাল আছেন, ওরা হিস্ট্রি নিয়ে নেবে কীভাবে হয়েছে, রোগীর কোনো রিস্ক ফ্যাক্টর ছিল কিনা বা আছে কিনা, এবং ব্লাড স্যাম্পল বেসিক যেটা ডায়াবেটিস বা কিডনি টেস্ট বা ইসিজি করার সাথে সাথে রোগী আসলে সিটি স্ক্যান রুমে রাশ করবে। আমরা বলে থাকি স্ট্রোকের 1 নম্বর টেস্ট যদি বলি, সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ ব্রেন। সিটি স্ক্যানের মাধ্যমে আমরা আসলে ডিটেক্ট করবো যে রোগীটা স্ট্রোক হয়েছে কিনা এবং কি ধরনের স্ট্রোক, যেটা আমরা বলেছি রক্তক্ষরণ বা রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। যদি রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার স্ট্রোক হয়, আমি জেনে গেলাম। সাথে অনেকেই প্রেফার করে বা রেকমেন্ড করে, বা এটা বিভিন্ন হসপিটালের প্রোটোকল আছে, আমি সিটি অ্যাঞ্জিওগ্রাম বলি। আমি সিটি স্ক্যানের সাথে আমি ব্লাড ভেসেলগুলো দেখে নিলাম, সেই ক্ষেত্রে আমি নিশ্চিত হয়ে গেলাম যে এই রোগীটার ইসকেমিক স্ট্রোকই হয়েছে এবং ব্রেনের একটা রক্তনালী, নির্দিষ্ট রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার জন্য হয়েছে। তো এইটা হচ্ছে প্রাথমিক কাজ। এটা জানার পরে আমার নেক্সট চিকিৎসার স্টেপটা আমরা শুরু আচ্ছা, করব। নেক্সট চিকিৎসাটা কি হতে পারে বা কি করেন নেক্সট আপনারা? চিকিৎসা হচ্ছে এটা আধুনিক প্রযুক্তি। একটা হচ্ছে আমি যেই রক্তনালী বন্ধ হয়ে গিয়েছে, এটা আমি দেখলাম, এই রক্তনালীটা আমি খুলে দেবো আর কি। হার্টে যেমন হয়, আপনারা জানেন পিসিআই বলে, রক্তনালীটা খুলে দেওয়ার প্রক্রিয়াটা আসলে এটাও ডিপেন্ড করে যে আমি কোন হসপিটালে গিয়েছি, বিকজ সব হসপিটালে টার্সিয়ারি বা কম্প্রিহেন্সিভ স্ট্রোক কেয়ার হয় না। আমার হসপিটালে যদি ওই দুটো উপায়, একটা হচ্ছে আমি রক্ত জমাট বাঁধাটা আমি বের করে নিয়ে আসবো, এটাকে আমরা বলি থ্রম্বেক্টমি ইংলিশে বলি। আর একটা হচ্ছে ওই রক্ত জমাট বাঁধাটা আমি লাইসিস করে দিব, আমি ব্রেক করে দিব বাই এনি ড্রাগ। তো আমার কাছে যদি লেটেস্ট অপশনটা থাকে, আমি যেই হসপিটালে রুগীটা গিয়েছে সেই হসপিটালে যদি থ্রম্বেক্টমি মানে ক্লটটা বের করে নিয়ে আসার সুবিধা থাকে, দেন দ্যাট ইজ প্রেফারেবল। আচ্ছা, আর ওই অপশনটা যেই হসপিটালে থাকবে না, সেই হসপিটালে ওরা ইন্ট্রাভেনাস শিরায় থ্রম্বোলাইটিক ড্রাগ বলে, থ্রম্বোলাইসিস, ওই ক্লটটা লাইসিস করার জন্য ড্রাগ দিয়ে দিবে। এটা যখনই রক্তনালী খুলে যাবে, তখন ওই পার্টে আবার রক্ত চলাচল রিস্টোর হবে, রোগীটা ভালো হয়ে যাবে আমরা আশা করি। কিন্তু সেখানে শর্ত হচ্ছে, যেই পার্টটা বন্ধ হয়ে গিয়েছিল, আমরা জানি যে আসলে একটা জায়গা নির্দিষ্ট সময়ের পরে আসলে রক্তনালী চলাচল বন্ধ থাকলে এই পার্টটা ডেড হয়ে যায় বা নন ফাংশনিং হয়ে যায় বা মারা যায়। তা আমাকে নিশ্চিত হইতে হবে আমি যে রক্তনালীটা খুলে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এই পার্টটা ভায়াবল আছে কিনা। আচ্ছা।
যদি ভায়াবল থাকে দেন স্ট্রোক নিয়ে যিনি গেলেন তিনি আমরা আশা করতেই পারি যিনি আসলে অ্যাম্বুলেন্ট হয়ে হেঁটে বাড়ি ফিরবেন বা এরকম আর কি। এবং সেই রোগীটি বিপদমুক্ত কিনা সেটি আসলে কখন আপনারা নিশ্চিত হন? এটা আমরা করে ফেললাম। আমি যখন সিটি স্ক্যান সিটি অ্যাঞ্জিওগ্রাম করি তখন আমি একটা জিনিস ফোরকাস্ট করবো আসলে যে আমি যে ওর এটা স্ট্রোক থ্রম্বোলাইসিস বলে থ্রম্বোক্টমি করছি, এটা করার মাধ্যমে যেমন আমি যদি বুঝাইতে চাই আমি খুলে দিলাম রক্তনালী, ওই জায়গাটা ব্লাড যাচ্ছে, তো ব্লাড চালু হওয়ার আগে যদি ওই জায়গাটা ডেড হয়ে যায় তাহলে ওই জায়গায় ব্লাড রেস্টোর করলে আসলে ওর ক্ষতি হয়ে যাবে, কারণ ডেড ব্রেনের ভিতরে তখন রক্তক্ষরণ হবে। তো এটা আমি আগে থেকেই ফোরকাস্ট করে নিব যে আসলে এইটার ক্যান্ডিডেট কিনা। আমি যদি অনেক দেরি করে হসপিটালে যাই তাহলে আসলে আমি মনে করবো যে এটার সুযোগ নেই। আচ্ছা, আর আমি যদি আগেই হসপিটালে যাই, সিটি স্ক্যান বা অ্যাডভান্স টেস্ট অনেক ক্ষেত্রে এমআরআই করতে হয়, সেটা অনেক বড় গল্প। এই কারণে আসলে দ্রুততম সময়ের মধ্যে হসপিটালে যাওয়াটার উপর আসলে সেই রোগীটির আরোগ্যটা অনেকটাই নির্ভর করছে। আমরা প্রতিরোধের কথা আপনি বলছিলেন যে স্ট্রোক অনেক ক্ষেত্রেই আসলে প্রতিরোধযোগ্য, আমরা সেই প্রতিরোধের গল্পটি শুনতে চাই আপনার কাছ থেকে। আবারও আমি বলি, যেটা আমি শুধু ইসকেমিক স্ট্রোক বলছি আমি সেটাতেই কনফাইন থাকবো। প্রতিরোধ আসলে আমি দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি মানে আমাদের যাদের স্ট্রোক হয়নি, আমি যদি শুরু থেকে আমি লাইফস্টাইল মেনটেন করি, যেমন আমরা জানি যেটা আমি আগে বলেছি, একটা হচ্ছে হাইপারটেনশন, ডায়াবেটিস, উচ্চ রক্তের কোলেস্টেরল বেশি, ওবেসিটি, এটা বেশি কারণ। আমি যদি এটা একটু ফ্র্যাগমেন্ট করি, যেমন বলা হয় ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হচ্ছে 45%, অ্যারাউন্ড 45% কজ অফ স্ট্রোক, হাইপারটেনশন অ্যারাউন্ড 15 to 20%, বাকিটা হাইপারলিপিডিমিয়া বা হার্টের অ্যারিথমিয়া যেটা বলে থাকি আর কি। আমি এটাও যদি আলাদা করে দেখি, যাদের হাইপারটেনশন থাকে, যাদের ডায়াবেটিস থাকে, যাদের রক্তে কোলেস্ট্রল বেশি থাকে বা ওবেস যারা, এইগুলোর কারণও কিন্তু আসলে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। তা আসলে আমি যদি সবগুলো আলাদা করে বলি, সব কিছুর রুট হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। কেউ যদি রেগুলার এক্সারসাইজ করে যেইভাবে রিকমেন্ডেড আছে তার জন্য, সাথে যদি ডায়েটারি হ্যাবিট মেনটেন করে, প্রেশার নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা ধরেই নিতে পারি যে ও আসলে ইজ ইমিউন, যার আসলে স্ট্রোক হবে না, যেটা আমরা বলেছি যে 80% স্ট্রোক প্রিভেন্টেবল। হি অর শি ক্যান লিড এ নর্মাল লাইফ উইদাউট স্ট্রোক। এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। এটার জন্য আসলে সমাজের সব লেভেলের মানুষের সচেতনতা দরকার। আমি একজন 20-30 বছরের একজন সুস্থ মানুষ, আমি এটা কেন মানবো? এটা আমাকে আসলে বুঝতে হবে যে আমি এই কারণে মানবো। আর একটা হচ্ছে কারো স্ট্রোক হয়ে গেছে, যদি আমরা ধরে নিই সে লাকি, তার স্ট্রোক হয়েছে কিন্তু বড় কোনো ডেফিসিট হয়নি, তার প্রথম দায়িত্ব হচ্ছে একই গল্প, সব কিছু প্রপারলি মানবে, সে এক্সারসাইজ করবে, সে প্রেশার একদম স্ট্রিক্টলি কন্ট্রোল করবে, স্ট্রেস থাকলে সে স্ট্রেস পরিহার করবে, স্ট্রেসলেস লাইফ, অ্যাডিকুয়েট স্লিপ, তাহলে সে বাকি লাইফটা হয়তো সেকেন্ড কোনো অ্যাটাক থেকে। এবং স্যার আমি ভালো থাকবে। একটু জানতে চাই, পোস্ট স্ট্রোক রিহ্যাবিলিটেশন বলে একটা বিষয় রয়েছে এবং সেটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটি নিয়ে কিন্তু অনেক সময় অনেকেই দেখা যায় যে স্ট্রোকের ম্যানেজমেন্ট অনেকে করেছেন, কিন্তু একটা রিহ্যাবিলিটেশনের যে তার প্রয়োজন আছে সেটি কিন্তু সবসময় সবাই হয়তো মেনটেন করেন না বা নিতে চান না, সেক্ষেত্রে আসলে এটির প্রয়োজন। ধন্যবাদ। এটা আসলে আমরা যেটা বলে থাকি নিউরো রিহ্যাব বা স্ট্রোক ফিজিওথেরাপি বলি, যাই বলি, এটা আসলে স্ট্রোক একদম যদি একটা স্ট্রোক ইউনিট চিন্তা করি, ডেডিকেটেড স্ট্রোক, এটা একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে বা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অংশ হচ্ছে রিহ্যাব। আমার স্ট্রোক নিয়ে যে রোগীটা আসলেন, ওনাকে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিতে পারলে দিলাম, না পারলে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলাম। উই উইল অ্যাসেস দ্য পেশেন্ট। আমরা রোগীটাকে অ্যাসেস করলাম যে ওনার এখন সব কিছু মিলে উনি একদিকে হেমিপ্লেজিয়া হোক, হেমিপ্যারাসিস হোক, অ্যাপেশিয়া হোক, কথা বলতে পারেন না, বা আরও ফিজিক্যাল যে ডিসএবিলিটিগুলো আছে, আমরা এটাকে অ্যাড্রেস করে প্রপারলি ওনাকে জাস্ট, ইট ইজ নট ফিজিওথেরাপি, কমপ্লিট রিহ্যাব প্যাকেজ, মানে ওনার জন্য ওনাকে ওনার অ্যাক্টিভিটি রিস্টোর করার জন্য যেই কাজগুলোকে আমার জোর দিতে হবে সেটা করা। এবং আমরা জানি বা দেখেছি এটার আসলে ইম্প্যাক্ট অনেক, মানে অসাধারণ। এবং এটা চালিয়ে যাওয়া, এটা এমন না যে আমি সপ্তাহে একদিন নিলাম, ইটস নট লাইক দ্যাট, বা আমি 1 মাস নিলাম, এটা কন্টিনিউ করতে এবং হবে। যত কন্টিনিউ করতে পারবে, যত রেগুলারলি সে মেনটেন করতে পারবে, তত কিন্তু সে সুস্থতার দিকে চলে যাবে স্বাভাবিক জীবনে। খাবার দাবারের কথা আমরা শুনছিলাম, এবং যাদের একবার স্ট্রোক হয়ে গেছে তার পরবর্তীতে তাদের লাইফস্টাইল এবং খাবারের বিষয়টাকে আসলে কিভাবে বা কি ধরনের পরামর্শ আপনারা দিয়ে থাকেন? এটা আমরা জানি আসলে, যেটা আমরা যদি প্রেশার হলে আমরা কিছু গাইডলাইন দিয়েই থাকি, অ্যালং উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, চর্বি জাতীয় খাবার বা চর্বি কমানো,
স্যার সল্টের কথা ছিল এবং আপনি বলছিলেন সল্ট রেস্ট্রিক্টেড খাবার খুব প্রয়োজন। আমরা কিন্তু দেখি বেশিরভাগ সময় সল্ট ছাড়া খেতে চান না অনেকে, এবং সেই সল্টটাকে আবার প্রসেস করতে চান অনেকে ভেজে টেলে। তো খুবই সাধারণ একটা প্রশ্ন, কিন্তু এই ধারণাটা আসলে কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন? এটা আসলে আমরা প্র্যাকটিসে আমরা বা রুগী দেখার সময় অনেকেই এটা বলতে শুনি, স্যার আমি লবণ খাই না, কারণ আমি ভেজে খাই। ডাজন্ট মেক সেন্স। এটা একই অর্থ আসলে, যেটা আমরা বলে থাকি তার যে গুণগত মানের কোনো পরিবর্তন তো তাতে হচ্ছে। যেটা বলে থাকি যে আপনার রান্না করার জন্য যেটুকু লবণ দরকার আপনি সেইটুকু দিয়ে রান্না করেন, প্লিজ ডোন্ট টেক এনি অ্যাডেড সল্ট। আরেকটা বিষয় হচ্ছে মানে যেহেতু প্রতিরোধের বিষয়গুলো আমরা জানলাম, যাতে করে খুব জটিলতার দিকে না যেতে পারে কি করণীয়, একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি, কি করলে আসলে স্ট্রোকের যে জটিলতাগুলো বা ঝুঁকিগুলো থেকে এড়ানো সম্ভব? ধন্যবাদ। ওই অর্থে মানে আমার আগের আলোচনা থেকে আসছে, এটা আসলে স্ট্রোকের অ্যাওয়ারনেস বলি, প্রিভেনশন বলি বা আন্ডারস্ট্যান্ডিং, এটা আসলে পারিবারিকভাবে আমার শুরু থেকেই হয়ে আসা উচিত। আমি যেই ফ্যামিলিতে বড় হচ্ছি সেই ফ্যামিলির অ্যাম্বিয়েন্সটা আসলে বলে দিবে যে আমি কোন দিকে যাচ্ছি। তারা যদি ডায়েট সচেতন হয়, তারা যদি এক্সারসাইজ সচেতন হয়, তাহলে আসলে ওই ফ্যামিলি, আমি বলবো টোটাল অ্যাম্বিয়েন্সটা আসলে ইট ইজ হেলদি ফ্যামিলি। ওরাই আসলে ওদের ডিসেন্ডেন্ট যারা নেক্সট সন্তান হচ্ছে তারা আসলে এটা নিয়ে সচেতন হবে। এখন যেমন আমাদের আসলে দেশ না অনলি, সারা ওয়ার্ল্ডেই দেখবেন আসলে এখন মোটা মানুষ বেড়ে যাচ্ছে, কারণ ওরা আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, ভার্চুয়াল অ্যাক্টিভিটি, ভার্চুয়াল খেলাধুলা করে বা ফাস্ট ফুডে আসক্ত হয়। সেগুলোর কারণে আসলে ওরা ওবেজ হচ্ছে, রক্তের চর্বি বেড়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা সেটা হচ্ছে না। এবং একটা সময় যেমন আমরা দেখতাম যে অনেক বয়স্কদের এই সমস্যাটা হতো, এখন কিন্তু ধীরে ধীরে সেটিও কমে যাচ্ছে। আমরা কিন্তু এখন আর কোনো এজ লিমিটেশনসের মধ্যে আমরা রাখতে পারছি না বিষয়টিকে। এই কারণগুলি আসলে, যেন আমি যদি আমাদের চাইল্ডহুড বলি, আমরা আসলে আমাদের খেলাধুলা ছিল একটা ইম্পর্টেন্ট অংশ, জায়গাও ছিল। এখন আসলে ওই অর্থে ওদের জন্য এরকম ফ্যাসিলিটি দিতে পারছি না, উল্টো ডিভাইসটা তাদের হাতে ধরিয়ে দিচ্ছি, সেটার কারণে একটা বড় হয়ে যাচ্ছে। সো এই সব কিছু আসলে আমরা উল্টা দিকে ধাবিত হচ্ছে, এটা আসলে ব্রেক করা উচিত। এখনই সময় হয়েছে, এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এনটিভির কলাকুশলী এবং দর্শক যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম স্ট্রোক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে। লক্ষণগুলো শুনলাম, তার চেয়ে বেশি প্রয়োজন প্রতিরোধ, সেটি কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রে, এবং স্ট্রোকের জন্য কিন্তু আরও বেশি যেটি প্রয়োজন প্রতিরোধের উপায়গুলো জানা, এবং শুধু জানলেই হবে না, মানতেও হবে। এ পর্যায়ে চলুন দেখে নিই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলতে আমরা যেটা বুঝি যে যখন একজন দম্পতি মানে স্বামী স্ত্রী 1 বছর একসাথে থাকছে এবং সেটা কোনো প্রোটেকশন ছাড়া, যে কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া, কিন্তু তারপরও কনসিভ করতে পারছে না, তখনই আমরা তাকে বন্ধ্যাত্বের পর্যায়ে ফেলবো। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।